কলু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সূরা বাকারার ৩২ নম্বর আয়াতটিতে শিক্ষা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে শিক্ষা এই মুহূর্তে আমাদের স্থগিত হওয়ার কোনো কারণ নেই। আমরা অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস শুরু করছি। তো তোমরা অবশ্যই বাসায় বসে তোমরা পড়াশোনা কন্টিনিউ করবে। আর আজকে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে পড়াবো, বায়োলজি প্রথম পত্র থেকে চ্যাপ্টার 2 অর্থাৎ সেল ডিভিশন বা কোষ বিভাজন অংশটি আজকে আলোকপাত করব। তো আজকে আমরা দেখে নিই সেল ডিভিশন কি। আসলে এর আগের অধ্যায়ে পড়েছি যে কোষ কি। তো কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যিক একক। তো এইখানে আমরা পড়ব যে ওই কোষটাই সাধারণত কীভাবে বিভাজন হয়। সাধারণত কোষ বিভাজন একটি অত্যাবশ্যকীয় এবং মৌলিক একটা প্রক্রিয়া। তো এটা অবশ্যই একটা মানে জীব বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই সাহায্য করে। তো আমরা এখন দেখে নিব যে কোষ বিভাজন কাকে বলে। তো এখন কোষ বিভাজনের সংজ্ঞাটা দেখে নিই। মাতৃকোষ থেকে অপত্য কোষ, উৎপন্ন হওয়াকে মাতৃকোষ থেকে অপত্য কোষ উৎপন্ন হওয়াকে কোষ বিভাজন বলে। অর্থাৎ একটি কোষের মধ্যে তার প্রাণকেন্দ্র হচ্ছে তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি বিভাজন হবে, অর্থাৎ দুই ভাগ হয়ে তার নতুন দুইটি কোষ সৃষ্টি করলো। তখন এই নতুন উৎপন্ন দুটি কোষকে বলা হয় অপত্য কোষ। এবং যেই কোষটি বিভাজিত হয়েছে সেই কোষটিকে বলা হয় মাতৃকোষ। তাহলে একটা মাতৃকোষ থেকে নতুন দুইটি অপত্য কোষ আমরা পাই। তো কোষ বিভাজনকে আবার তিনটি উপায়ে বা তিনটি পর্যায়ে ভাগ করা হয়। তো কোষ বিভাজনের তিনটি প্রকার হচ্ছে অ্যামাইটোসিস, তাহলে কোষ বিভাজন সাধারণত তিন প্রকার। এই তিন প্রকারটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। তো আমরা আজকে পড়ব অ্যামাইটোসিস এবং মাইটোসিস, এই দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি যদি আমরা দেখে নিই। অ্যামাইটোসিস হচ্ছে যারা এককোষী, অর্থাৎ যাদের একটা মাত্র কোষ নিয়ে গঠন হবে এবং সেই একটা কোষ থেকে দুইটা অপত্য যে কোষগুলো সেগুলো সৃষ্টি হবে, তাদেরকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে এটা আমরা অ্যামিবার ক্ষেত্রে যদি দেখি, একটা অ্যামিবার বিভিন্ন ধরনের বিভিন্ন ঘনপথ থাকে বিভিন্ন সাইডে। তাহলে এই হচ্ছে তার একটা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটি স্বাভাবিকভাবে তখন এই অ্যামিবার ক্ষেত্রে এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে যাবে। অর্থাৎ এটাকে আরেক কথায় বলা যায় অ্যামাইটোসিস মানে হচ্ছে সরাসরি, অর্থাৎ যেটি প্রত্যক্ষ বিভাজন হয় বা সরাসরি বিভাজন হয়। অর্থাৎ এই নিউক্লিয়াসটি সরাসরি, এটা প্রথমে একটু ডাম্বেল আকৃতি হবে। এই ডাম্বেল আকৃতি হওয়ার পর এই নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি হবে, অর্থাৎ ধীরে ধীরে এটা দুইটি নিউক্লিয়াসে রূপান্তর হয়ে গেল। এখানে প্রথমে একটা খাঁজ তৈরি করবে, এটা হচ্ছে অ্যামিবার খাঁজ। এই গ্রুপটা তৈরি করবে এবং গ্রুপ তৈরির পর সে ধীরে ধীরে আবার নতুন দুইটি অপত্য কোষ সৃষ্টি করে ফেলে। এই অপত্য কোষগুলোই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমরা এখন দেখে নিলাম অ্যামাইটোসিস কোষ বিভাজন কি। সরাসরি যেটা মানে সরাসরি নিউক্লিয়াসটা বিভাজন হয়ে একটা থেকে দুইটা নতুন কোষ উৎপন্ন করে ফেলে, সেটাই হচ্ছে অ্যামাইটোসিস। এটা কাদের ক্ষেত্রে ঘটে? এটা ঘটে যেসব এককোষী যে প্রাণীগুলো আছে বা জীবগুলো আছে তাদের ক্ষেত্রে এই কোষ বিভাজনটা ঘটে। অর্থাৎ নিম্ন শ্রেণীর যে কোনো জীবের ক্ষেত্রে এটা ঘটে থাকে। নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা বুঝি ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, অ্যামিবা, ইস্ট, আরও অনেক আছে।
এবার আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজন কি। তো মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সাধারণত দেহকোষে ঘটে। এটা হচ্ছে দেহকোষের মধ্যে যে বিভাজনটা হয়, অর্থাৎ দেহকোষ বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের জীবদেহের বৃদ্ধি, তার উদ্ভিদের বৃদ্ধি, এগুলোর ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অনেক। তো এই ক্ষেত্রে আমরা দেখে নিই মাইটোসিস কোষ বিভাজনটা মূলত পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ বলতে যারা নাকি বিভিন্ন পর্যায়ে বা ধাপে তারা উন্নীত হয় তাদেরকে বলা হয়, মানে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে যেগুলো বিভক্ত হয় সেগুলোকে বলা হয় পরোক্ষ মাইটোসিস কোষ, পরোক্ষ কোষ বিভাজন। তো এর আগেরটা পড়েছে আমরা প্রত্যক্ষ, অর্থাৎ অ্যামাইটোসিস হচ্ছে সরাসরি নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাবে, আর এখানে অনেকগুলো ধাপে ধাপে হবে, আর এগুলো সাধারণত হয় দেহকোষে। আর পরোক্ষর ক্ষেত্রে আরেকটি হচ্ছে মাইটোসিসের পর এরপর হচ্ছে মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন তো এই ক্ষেত্রে ঘটে তার জনন কোষে যে কোষ বিভাজনটা ঘটে তাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। তা আমরা এখন জেনে নিব মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? একটা উদ্ভিদের ক্ষেত্রে তার কাণ্ডের কিনারাগুলোতে, তার মূলের যে বর্ধিত অংশগুলা সেই কিনারাগুলোতে, তারপর হচ্ছে তার পাতাতে হবে, তার মানে ক্যাম্বিয়ামের মধ্যে হবে, অর্থাৎ যেই অংশগুলা বৃদ্ধি পায় সেগুলোতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। অনেক সময় তো যে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে যখন হরমোনের প্রভাব হয় তখন স্থায়ী টিস্যুর ক্ষেত্রেও এই বিভাজন ঘটে থাকে। সাধারণত স্থায়ী টিস্যু কোষ বিভাজন ঘটে না, কিন্তু হরমোনের প্রভাবে ঘটে থাকে। আর এইখানে মাইটোসিস কোষ বিভাজন আর যে অংশগুলোতে হয়, বীজ, উদ্ভিদের বীজে হয়, ভ্রূণে হয়, ক্যাম্বিয়াম, এছাড়া জনন মাতৃকোষ, সেটা ছাড়া অন্যান্য যে জননাঙ্গের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধির ক্ষেত্রেও মাইটোসিস কোষ বিভাজনটা গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের যে স্নায়ুতন্ত্র আছে সেই স্নায়ু কোষের মধ্যে কখনো মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় না। আচ্ছা, এবার আমরা দেখে নেব কোষ চক্র কী, অর্থাৎ কোষ চক্রটা আমরা কিভাবে কোষ চক্র হচ্ছে সেই অংশটা নিয়ে এখন দেখাবো। কোষ চক্র বা সেল সাইকেল। তো এই অংশে আমরা দেখি 4টা ধাপ আছে। এখানে পুরো সাইকেলটাকে 4টা অংশে বিভক্ত করা যায়। এই 4টা ভাগগুলোকে বলা হয়, এটা হচ্ছে এম ফেজ, এটা হচ্ছে G1 ফেজ, এটা হচ্ছে S ফেজ, এবং এটা হচ্ছে G2 ফেজ। অর্থাৎ পুরো সেল সাইকেলটা অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনটা ঘটতে 2টা পর্যায় আছে। আমরা একটু দেখে নেই। কোষ চক্রটা সম্পূর্ণ 2টা ভাগে বিভক্ত। এক হচ্ছে তার ইন্টারফেজ এবং আরেকটি হচ্ছে তার এম ফেজ। এই 2টা ফেজ বা দশাকে বলা হয় ইন্টার। তো এখন আমরা দেখব ইন্টারফেজটা কি। ইন্টারফেজ এইটা হচ্ছে বিরাম দশা, অর্থাৎ বিরাম বলতে বোঝায় 2টা কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময়টা কোনো কোষ বিভাজন হয় না, কিন্তু সেই অবস্থায় সে বিশ্রাম নেয় পরবর্তী ধাপের জন্য, তাকেই বলা হয় ইন্টারফেজ। তো ইন্টারফেজ দশাটা এই 3টা ভাগে ভাগ করছে। এক হচ্ছে তার G1 ফেজ, এরপর হচ্ছে তার S ফেজ এবং হচ্ছে তার G2 ফেজ। অর্থাৎ এই এম ফেজ বাদে বাকি যে 3টে অংশ আছে সেই 3টিকে বলা হয় ইন্টারফেজ বা বিরাম দশা। আর এম ফেজটা হচ্ছে মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশা, অর্থাৎ এই ক্ষেত্রে হবে মাইটোসিসের যে 5টি ধাপ আছে সেই ধাপগুলো এখানে সে সংশ্লেষ করে। তো এখন আমরা দেখব এই G1 ফেজটা কি, S ফেজ কি এবং G2 ফেজটা কি। তো এটার সাধারণত সময়টা নির্ধারণ করা হয়, অর্থাৎ 30 থেকে পুরো প্রক্রিয়াটা চলার 30 থেকে 40% সময় ব্যয় করে হচ্ছে G1 ফেজের মধ্যে। S ফেজের মধ্যে তার সময় হচ্ছে 30 থেকে 50% এবং G2 দশার মধ্যে 10 থেকে 20% সময় ব্যয় করে। তাহলে এই সম্পূর্ণ সময়টা এবং বাকি যে সময়টা সেটা হচ্ছে 5 থেকে 10% সময় ব্যয় করে হচ্ছে এম ফেজের ক্ষেত্রে। এই হচ্ছে টোটাল
কোষচক্র বা সেল সাইকেলটি। তাহলে G1 ফেজটা কি? G1 ফেজের ক্ষেত্রে কোনো ডিএনএ সংশ্লেষ হয় না। এই অংশটা হচ্ছে সূচনা অংশ, অর্থাৎ যখন কোষ বিভাজনের বিরতির সময়টা আসে এটা হচ্ছে সূচনা অংশ, অর্থাৎ পরবর্তী ধাপে যাওয়ার জন্য যে এই সময়টা তার প্রয়োজনীয় যে উপাদানগুলো, অর্থাৎ কোষ বিভাজনের প্রয়োজনীয় উপাদানগুলো, এখানে প্রয়োজনীয় যে চেক পয়েন্ট বলা হয়, অর্থাৎ এখানে তার পরবর্তী যে ধাপে কী হবে এখানে তার নির্ধারণ করা হয়। এই অংশে একটা প্রোটিন তৈরি হয়। প্রোটিনটা হচ্ছে সাইক্লিন নামক একটা প্রোটিন। এই সাইক্লিন প্রোটিনটা এখানে যুক্ত হয়। সাইক্লিন প্রোটিনটাকে এটা যৌগ আকারে যুক্ত হয়, অর্থাৎ সাইক্লিন ডিফারেন্স কাইনেস। এটার মাধ্যমে সাইক্লিন বা সিডিকে যৌগ একটা তৈরি হলো। এই সিডিকে যৌগটি তার পরবর্তী ধাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সাইক্লিন যৌগ বা সিডিকে যৌগটা তাকে অ্যাস ফেজে নিতে সাহায্য করে এবং এই অংশের মধ্যে নিউক্লিয়াসটি তখন আকারে বড় হয় এবং তার যে আকার আকৃতি বড় হবে, নিউক্লিয়াসটির গঠন বৃদ্ধি পাবে। এই অংশের মধ্যে এই অংশগুলো দেখা যায়। এরপর হচ্ছে অ্যাস ফেজের মধ্যে অ্যাস ফেজ হচ্ছে সংশ্লেষণ, এখানে সিনথেসিস হয়, এখানে ডিএনএটাকে অনুলিপন করা হয়, অর্থাৎ ডিএনএ অনুলিপন অংশটাই হচ্ছে অ্যাস ফেজ। তো অ্যাস ফেজ বা সংশ্লেষ ফেজটাতে দেখা যাচ্ছে যে এই অংশে ক্রোমাটিড গঠন করবে, অর্থাৎ এখানে ক্রোমোজোমে ক্রোমাটিড গঠন করে এবং এই অংশের মধ্যে ডিএনএ প্রতিলিপন হবে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের বিভাজন এই অংশে হয়ে থাকে। তো এই অংশটি বিভিন্ন প্রকার প্রোটিন ও আরএনএ সংশ্লেষ করে। এরপরে হচ্ছে G2 ফেজ বা বিরাম দশা। জি মানে হচ্ছে গ্যাপ, জিতে বলা হয় গ্যাপ। তো এই গ্যাপটা হচ্ছে এটা হচ্ছে প্রথম বিরাম প্রথম বিশ্রাম এবং এটা হচ্ছে তার দ্বিতীয় বিশ্রাম সময়। তো এই দ্বিতীয় বিশ্রাম সময়টিতে বিভিন্ন ধরনের আরএনএ, অর্থাৎ আরএনএর মধ্যে এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ এইগুলোর সংশ্লেষ এখানে ঘটে এবং এই ক্ষেত্রেও নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আকার বৃদ্ধি পায় এবং এর পরবর্তী ধাপটি হচ্ছে এম ফেজ দশা। তো এই অংশটিতে আরেকটি যেটা হয় সেটা হচ্ছে এটিপি সংশ্লেষ এখানে ঘটে থাকে। তো এরপরে আসে আমরা এম ফেজ, অর্থাৎ কোষচক্রের দ্বিতীয় ধাপ এম ফেজ অংশটি কি? এম ফেজ দশাটিকে দুইটা ভাগ করা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং আরেকটি হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এই ক্যারিওকাইনেসিসটা কি এবং সাইটোকাইনেসিসটা কি এটা আগে দেখে নিই। ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের যে বিভাজন, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে এম ফেজের শুরুতে হয় ক্যারিওকাইনেসিস, অর্থাৎ ক্যারিওকাইনেসিস হচ্ছে তার যে নিউক্লিয়াসের বিভাজনটা। তো নিউক্লিয়াসের বিভাজন আবার 5 ভাগে ভাগ করছে। এই 5 ভাগটা এইখানেই দেখা যাচ্ছে, পাঁচটা ভাগ, এবং বাকি অংশটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এখানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন এবং এখানে হয় নিউক্লিয়াসের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজনের শুরুতে হয় প্রোফেজ দশা, এখানে হবে যে উপদশাগুলো আছে প্রোফেজ, তারপর হচ্ছে প্রোমেটাফেজ এবং হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে সর্বশেষে টেলোফেজ। তাহলে এই 5টি দশার এখন আমরা একটু বর্ণনা জেনে নিই। মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপগুলো আছে সেই ধাপগুলোর এখন বিস্তারিত বলা হবে। তো মাইটোসিস কোষ বিভাজনটা মূলত 5টা ভাগ আমরা আগে জেনেছি। মাইটোসিস কোষ বিভাজনের 5টি ভাগের মধ্যে 2টা পর্যায় আছে, অর্থাৎ প্রথম পর্যায় হচ্ছে তার ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজনটা এবং পরবর্তীতে তার সাইটোপ্লাজমের বিভাজন। তা আমরা নিউক্লিয়াসের যে বিভাজন সেই বিভাজনের প্রথম অংশটি হচ্ছে প্রোফেজ। তো এই প্রোফেজ বলতে আমরা কি বুঝি সেটা আগে জেনে নিই। তো মাইটোসিস কোষ বিভাজন একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এটা কয়েকটা ধাপে ধাপে হয়। তো প্রথম ধাপটিকে বলা হয় প্রোফেজ। তো প্রথম শব্দটি হচ্ছে গ্রিক শব্দ প্রো মানে হচ্ছে আদি, আর ফেজ মানে হচ্ছে দশা, অর্থাৎ যেটি আদি পর্যায় বা আদি দশা সেটাকে বলা হয় প্রোফেজ। তো এই ক্ষেত্রে আমরা একটা উদ্ভিদ কোষ যদি দেখি, একটা উদ্ভিদ কোষের দেখতে কেমন হয়, একটা উদ্ভিদ কোষের এরকম একটা বাহিরের একটা কোষ প্রাচীর আছে,
এখানে একটা কোষ প্রাচীর দেখা যাচ্ছে, কোষ প্রাচীর, এবং তার ভিতরে আরেকটি লেয়ার আছে, সেটাকে বলা হয় কোষ ঝিল্লি। তো এই কোষ ঝিল্লির ভিতরে যেগুলো থাকবে, অর্থাৎ একটা নিউক্লিয়াস আছে, যেহেতু এটা প্রথম পর্যায়, তাই প্রথম পর্যায়ের মধ্যে এটার নিউক্লিয়াসটা আকারে বৃদ্ধি পায়। তো আকারে বৃদ্ধি পেলে এখানে নিউক্লিওলাস আছে, এবং যে নিউক্লিওলাসের ভিতরে যে গঠনগুলো, অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলো আছে, তো নিউক্লিওলাস, এরপরে হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। এগুলো দেখা যাচ্ছে। তো এখন ক্রোমাটিন তন্তুগুলো প্রোফেজ দশার মধ্যে এই যে আর এই বাইরের এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। তো এই অংশের মধ্যে দেখা যাচ্ছে যে ক্রোমাটিন তন্তুগুলো সুতার মতো সরু পেঁচিয়ে থাকে। এটা সাধারণত অদৃশ্যমান, কিন্তু পরবর্তীতে যখন নাকি এই অংশের মধ্যে প্রথমে পানির ডিহাইড্রেশন ঘটে, অর্থাৎ ডিহাইড্রেশন, এখানে ডিহাইড্রেশন হওয়ার পর এই ক্রোমাটিন তন্তুগুলো একটু আকারে ছোট, খাটো, অর্থাৎ খর্বাকার এবং বাহু তৈরি করে, অর্থাৎ একটু কুঞ্চিত হয়ে যায়। কুঞ্চিত হওয়ার ফলে তার মধ্যে কিছু চেঞ্জ আসে, অর্থাৎ তার সেন্ট্রোমিয়ার বরাবর সে অনুদৈর্ঘ্যভাবে বিভক্ত হতে থাকে, এরকম বিভক্ত হয়ে যায়। এই বিভাজনগুলো সে তৈরি করে ফেলে। তাহলে এটাই হচ্ছে তার প্রোফেজ দশা। তাহলে এইখানে একটা সেন্ট্রোমিয়ার দেখা যাচ্ছে, সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড গঠন করে, সেন্ট্রোমিয়ার। তো এই অংশে ক্রোমাটিন না বলে আমরা এগুলোকে বলবো ক্রোমাটিড, অর্থাৎ দুটি ক্রোমাটিড অংশে বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ার বরাবর দুটি ক্রোমাটিড হয়। তো এটা হচ্ছে প্রোফেজ দশা, এটা উদ্ভিদের ক্ষেত্রে। এখন যদি আমরা প্রাণীর ক্ষেত্রে বলি, তাহলে প্রাণীর ক্ষেত্রে এটা কেমন দেখা যাচ্ছে? প্রাণীর ক্ষেত্রে তার এই কোষ প্রাচীরটা থাকছে না, অর্থাৎ তার একটা আবরণ থাকছে। এই আবরণটা হচ্ছে এরকম একটা কোষ ঝিল্লি দ্বারা আবৃত। সেই আবৃত অংশের মধ্যে সেম অংশটি ঘুরছে। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল বিভক্ত হয়ে এই দুইটা প্রান্তে মেরু সৃষ্টি করে। তাহলে এটাই হচ্ছে প্রোফেজ দশার মাইটোসিস কোষের প্রথম দশাটি। তাহলে এখন আমরা প্রোমেটাফেজটা দেখে নিই। প্রোমেটাফেজ হচ্ছে দ্বিতীয় দশা। তো দ্বিতীয় দশাটা এই দ্বিতীয় দশার মধ্যে এটা একটা স্বল্পস্থায়ী দশা। এখানে দুইটা মেরু তৈরি হয়, অর্থাৎ এই দশায় দুইটা মেরু তৈরি হবে এবং নিউক্লিওলাসটা এবং নিউক্লিয়ার যে মানে মেমব্রেনটা সেগুলো এখানে বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ এখানে অদৃশ্য হতে থাকে। এটা অদৃশ্য হয়ে গেল নিউক্লিয়ার মেমব্রেনটা, এবং নিউক্লিওলাসটাও এই অংশে বিলুপ্তির পথে, অর্থাৎ অদৃশ্যমান হতে থাকে। আর এখানে দুইটা নতুন যে মেরু সৃষ্টি হলো, দুইটা মেরু, দুই প্রান্তের দুইটা মেরু তৈরি হয়, এবং মাঝে একটা তৈরি হয়, মাঝের মধ্যে তৈরি হয় একটা ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তো এই অংশের মধ্যে প্রত্যেকটা এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র। তো এই স্পিন্ডল যন্ত্রের মধ্যে প্রত্যেকটা ওই ক্রোমাটিড, মানে এখানে একটা সেন্ট্রোমিয়ার এবং একটা ক্রোমাটিড যুক্ত হয়ে যায়, এবং দুইটি ক্রোমাটিড যুক্ত হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে এইভাবে যুক্ত হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে স্বল্পমেয়াদী একটা স্বল্পস্থায়ী একটা পর্যায়। তো এইখানে মেরু তৈরি হয়, এরপরে এগুলো হচ্ছে তার ক্রোমোজোম। এখানে ক্রোমোজোমের নৃত্য প্রদর্শন করে, অর্থাৎ এই প্রত্যেকটা স্পিন্ডল যন্ত্রের সাথে যখন সে লেগে যায় তখন তার মধ্যে একটা ক্রোমোজোমীয় নৃত্য তৈরি হয়। আর এটা হচ্ছে তার বিষুবীয় অঞ্চল বা ইকুয়েডর অঞ্চল। এবং একটা অদৃশ্য নিউক্লিওলাস দেখা যাচ্ছে, আর এগুলো হচ্ছে এক একটা স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু। তাহলে এই হচ্ছে প্রোমেটাফেজ দশাটি। এবং প্রাণীদের ক্ষেত্রেও এগুলোর মধ্যে শুধু অ্যাস্টার রেটা গঠন করতেছে, শুধু অ্যাস্টার রের মাধ্যমে এই অংশটি গঠন হয়। এবার হচ্ছে মেটাফেজ পর্যায়ে, অর্থাৎ মধ্য দশা।
তো মেটাফেজ মানে হচ্ছে গ্রিক শব্দ মেটা মানে হচ্ছে মধ্য এবং ফেজ মানে দশা বা পর্যায়। তো মেটাফেজ মানে হচ্ছে মধ্য দশায় কী হয়। মধ্য দশায় আগের অংশগুলোতে আমরা দেখেছি এইখানে দুইটা মেরু বরাবর তার যে তার যে তার যেই স্পিন্ডল যন্ত্রগুলো দেখা যাচ্ছে, সেই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল অর্থাৎ এই যে মাঝ বরাবর সেই বিষুবীয় অঞ্চলে প্রত্যেকটা ক্রোমোজোম এখানে তার সেন্ট্রোমিয়ারগুলো এখানে জোড়া লেগে যাচ্ছে। অর্থাৎ এই অংশটার মধ্যে সমস্ত ক্রোমোজোমগুলো তার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ মেরু দুই প্রান্তে দুইটা মেরু থাকবে এবং মেরুর ঠিক মধ্য বরাবর বিষুবীয় অঞ্চলে সব ক্রোমোজোমগুলো অবস্থান করে বিধায় এটাকে বলা হয় মেটাফেজ পর্যায়। আর মেটাফেজ পর্যায়ের মধ্যে তার ক্রোমাটিডগুলো একটু খাটো খর্বাকার এবং একটু স্পষ্ট অর্থাৎ মোটা এগুলো দেখা যায়। এই পরবর্তী ধাপের যাওয়ার আগে সে আবার কি করে, এই সেন্ট্রোমিয়ার বরাবর সে বিভক্ত হতে থাকে। তা আমরা এখন দেখে নিব অ্যানাফেজ পর্যায়। অ্যানাফেজ পর্যায়ের মধ্যে এই মেরুর দিকে দুইটা মেরুর দিকে তার যে ক্রোমোজোমগুলা সেই ক্রোমোজোমগুলা মেরুমুখী হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে তার যে স্পিন্ডল যন্ত্রগুলা দেখা যায় সেই স্পিন্ডল যন্ত্রগুলা অদৃশ্য হতে থাকে। এবং তার বিষুবীয় অঞ্চল থেকে সে দুই দিকে অর্থাৎ দুইটা মেরুর দিকে সে ক্রোমোজোমগুলা যেতে থাকে। এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা থাকে অগ্রগামী এবং তার যে ক্রোমাটিডগুলো সেগুলো থাকে অনুগামী, অর্থাৎ মেরুর দিকে এখানে আকর্ষণ করে এবং এই আকর্ষণের ফলে এটা একটা গতি পায়। তো এখানে দেখো এখানে ক্রোমোজোমের মধ্যে মানে এই বিভাজনের ক্ষেত্রে এই ফেজের মধ্যে দেখা যাচ্ছে যে তার যে সেন্ট্রোমিয়ারটা থাকে মেরুর দিকে অর্থাৎ অগ্রগামী মেরুর মুখে এবং যে ক্রোমাটিডগুলো থাকে তার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিডগুলো থাকে অনুগামী অর্থাৎ এগুলো নতমুখী থাকে। আর এটাকে বলা হয় অগ্রগামী। তো অগ্রগামী অংশগুলো আসলে মেরুর দিকে যেতে থাকে। এই ক্ষেত্রে তাদের একটা গতি পায়, অর্থাৎ অ্যানাফেজ দশাকে বলা হয় গতি পর্যায় বা গতি দশা। তো এই গতি পাওয়ার ফলেই তার মধ্যে দুইটা কেন্দ্র তৈরি হচ্ছে এবং সবগুলো ক্রোমোজোমগুলো তার ওই কেন্দ্রের দিকে অগ্রসর হয়। তো এই দিকে পরবর্তী অংশ টেলোফেজ পর্যায় শুরু হয়, অর্থাৎ এর পরের দশাটাই তার যে ক্রোমোজোমের বিভাজন সেটা কমপ্লিট হয়ে যায়। এবার আমরা দেখব সর্বশেষ পর্যায় অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ যেটা দেখা যায় সেটা হচ্ছে টেলোফেজ। টেলো মানে হচ্ছে তার শেষ পর্যায়, ফেজ মানে দশা এবং টেলো মানে হচ্ছে তার লেজ বা শেষ। তো শেষ প্রান্তে বা শেষ দশার মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে একটা এই নিউক্লিয়াসটি অর্থাৎ পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনগুলো আসতে থাকে, তার ঘিরতে থাকে কার মুখে, ওই যে দুইটা মেরু তৈরি হয়েছিল সেই মেরুর মধ্যে যে সেই ক্রোমোজোমগুলো এখানে আবার নিউক্লিওলাসটা আবার ফিরে আসে। আর ফিরে আসার পর সেই ক্রোমোজোমগুলো আবার এখানে ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়, অর্থাৎ তাকে ঘিরে আবার দুইটা নিউক্লিয়াস গঠন হতে থাকে এবং এইটার মাঝ বরাবর যে বিষুবীয় অঞ্চল থাকে সেখানে একটা প্লেট তৈরি হয়, এটাকে বলা হয় কোষ প্লেট। তো এই অংশের মধ্যে দেখা যায় যে দুইটা নতুন নিউক্লিয়াস গঠন হচ্ছে। তো এইখানে পানির যে প্রথম পর্যায়ের মধ্যে যে পানির বিয়োজন ঘটেছিল এইখানে আবার পানির যোজন ঘটার ফলেই এই ক্রোমোজোমের যে সেই বাহুগুলা আবার আগের মতো সরু চিকন হতে থাকে এবং নিউক্লিওলাসের সাথে এটা ঘিরে থাকে। তাহলে এই পর্যায়ের মধ্যে দুইটা নিউক্লিয়াস যখন তৈরি হয়ে যায় তখন এটাকে টেলোফেজ পর্যায়টা শেষ হয়ে যায়। আর টেলোফেজ পর্যায়ের সাথে সাথে আমাদের ক্যারিওকাইনেসিস পর্যায়টাও কমপ্লিট হয়ে যায়। আর ক্যারিওকাইনেসিসের পরে আসে সাইটোকাইনেসিসের বিভাজন, অর্থাৎ সাইটোকাইনেসিস হচ্ছে তার দ্বিতীয় পর্যায়ের মধ্যে কি দেখা যাচ্ছে, দ্বিতীয় পর্যায়টা হচ্ছে সাইটোকাইনেসিস। তো এখন আমরা দেখব সাইটোকাইনেসিস অংশটা। সাইটোকাইনেসিসের সময় প্রথমে কোষ ঝিল্লি যেটা অর্থাৎ ভিতরের প্রান্তটা সেটাকে একটা কোষ প্লেট পুরোপুরি গঠন করে ফেলে।
ধীরে ধীরে এই কোষ প্রাচীরটাও সেখানে সেই বরাবর বিভক্ত হতে থাকে, অর্থাৎ এই অংশ বরাবর সে আলাদা কোষ প্রাচীর তৈরি করে ফেলে এবং কোষ প্রাচীর তৈরি করার ফলে তাদের মধ্যে বিভাজনটা স্পষ্ট হয়ে যায়। যখন এটা পরিপূর্ণভাবে বিভাজিত হয়ে যায় তখন আলাদা করে নতুন দুইটা অপত্য কোষের সৃষ্টি করে, অর্থাৎ একটা ভেঙে তার নতুন দুইটা কোষ সেখানে সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ এই যে সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে যার কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীরটা তার ভিতরের দিকে তার কোষ প্লেট অনুযায়ী তাকে দুইটা অনুদৈর্ঘ্যভাবে তাকে বিভক্ত করে ফেলে, এটাকেই বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে আজকে আমরা এই মাইটোসিস কোষ বিভাজন পর্যন্ত কোষ বিভাজন অধ্যায়টা পড়ে নিলাম। তো এই অংশের পরবর্তী যে অংশটি অর্থাৎ হচ্ছে মিওসিস, সেটা আমরা অন্য এক সময় আলোচনা করব। তো আজকের মতো তোমাদের এই সাইটোকাইনেসিস পর্যন্ত তোমরা অবশ্যই বাসায় এগুলো দেখে নিবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।